আচ্ছা দেখো, আজকে হবে তোমার ওই আলোকরশ্মির চ্যুতি সেখান থেকে সেটা পড়িয়ে দিয়েছিলাম। তারপরে আছে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। এটা খুব ইম্পর্ট্যান্ট। সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে রশ্মির পার্শ্ব সরণ। এটা খুব বড় ডিডাকশান আছে, এর অঙ্কও আছে। রশ্মির পার্শ্ব সরণ এটা কি দেখো, তার জন্য ছবিটা ঠিকঠাক আঁকতে হবে। ছবিটা এরকম মনে করে একটা কাঁচ ফলক আছে, যার বেধ মনে করলাম টি। কাঁচ ফলকটা চওড়া হচ্ছে টি, মানে প্রস্থটা, মানে পুরু না। এবার এর উপরের পৃষ্ঠে একটা রশ্মি যতটা আনতভাবে আঁকবে তত ভালো হবে ছবিটা। পিকিউ একটি রশ্মি আনতভাবে প্রথম তলে পড়ল। এখন সেই আপতন বিন্দুতে একটা অভিলম্ব টানলাম। এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মিটা I1 কোণ করেছে। এখন রশ্মিটার সোজা পথ হচ্ছে এইটা হলো তার অরিজিনাল পথ। সেখান থেকে রশ্মিটা ঘন মাধ্যমে কাঁচ মাধ্যমে প্রবেশ করার জন্য অভিলম্বের দিকে বেঁকে আসবে। বেঁকে গিয়ে কিউআর পথে গিয়ে তোমার আর বিন্দুতে আপতিত হলো দ্বিতীয় তলে। দ্বিতীয় তলে আবার অভিলম্ব আঁকো। এবার এই অভিলম্বের সঙ্গে মনে করি প্রথম তলে প্রতিসরণ কোণ R1, দ্বিতীয় তলে আপতন কোণ মানে কত হবে তাহলে? যেহেতু এটা সমান্তরাল, দুটো অভিলম্ব যেহেতু সমান্তরাল আর কিউআরটা যেহেতু ভেদক, তাহলে এটা R1 হলে এটাও হবে R1। এখন রশ্মিটা দ্বিতীয় তল থেকে যখন বেরোবে তখন তার অরিজিনাল পথ ছেড়ে দূরে সরে যাবে। কেন? অভিলম্ব থেকে দূরে সরবে। এবং এই অভিলম্ব থেকে দূরে সরাটা এমনভাবে করবে যেন আপতিত রশ্মি যে পথে এসছিল সেই পথের সমান্তরাল হয়। এটা খেয়াল রাখতে হবে, মানে আপতিত রশ্মির পথের সাথে যেন এটা সমান্তরাল হয়। মানে স্কেলটাকে একটু পিছিয়ে নিয়ে এমনভাবে টানবে, এরকমভাবে টানবে যাতে সমান্তরাল মনে হয়, সমান্তরালটা বোঝা যায়। এখন দ্বিতীয় তলে প্রতিসরণ কোণটা মনে করো I2। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে আপতন কোণ সমান নির্গমন কোণ প্রমাণ করো। দিলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, সেটা প্রমাণিত হবে। দ্বিতীয়ত, রশ্মিটা তো যাচ্ছিল পিকিউ থেকে সেই সোজা ধরো কিউটির দিকে যাচ্ছিল। রশ্মি তো এখন সেখানে আর নেই, সে নতুন পথ বেছে নিয়েছে RS। তাহলে রশ্মিটা এরকম যেন পাশাপাশি সরে এসছে, অর্থাৎ পার্শ্ব সরণটা কত হয়েছে সেটা নির্ণয় করতে হবে। সেই পার্শ্ব সরণটা নির্ণয় করার জন্য এই আর থেকে কিউটি এর উপর একটা লম্ব টানলাম। এই আটটিটাই হলো পার্শ্ব সরণ, এই আটটিটাই হলো রশ্মির পার্শ্ব সরণ। এইটার মানটা বের করতে হবে গাণিতিকভাবে, এই আটটির মানটা কত বের করতে হবে। তো আগে প্রমাণ করে দিই যে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল, অর্থাৎ I1 = I2, সেটা প্রমাণ করো। এবার প্রথম তলে যদি আমি সেই যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্রটা যদি ফেলি, তাহলে প্রথমটা কি? এয়ার মিডিয়াম। মাঝখানেরটা কি? গ্লাস মিডিয়াম, মানে কাঁচ। লাস্টেরটা কি? আবার এয়ার মিডিয়াম। তাহলে প্রথম বিভেদ তলের ক্ষেত্রে এয়ার মিউ গ্লাস সমান সাইন I1 বাই সাইন R1।
তাহলে মিউ জি বাই মিউ এয়ার সমান সাইন I1 বাই সাইন R1। তাহলে এই মিউ জিটা আমি মনে করলাম মিউ জিটা হলো মিউ, মানে কাচের প্রতিসরাঙ্কটা হলো মিউ। মিউ এয়ারটা আমরা সকলেই জানি 1 হয় জানি। তো এখন মিউ বাই 1 সমান সাইন I1 বাই সাইন R1, বা মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1। এটা হলো। এবার দ্বিতীয় বিভেদ তলের কারবারটা করছি। দ্বিতীয় বিভেদ তলে কেসটা কী হবে? কাঁচ থেকে বায়ুতে বেরোচ্ছে, তাহলে গ্লাস মিউ এয়ার সমান সাইন R1 বাই সাইন I2, সাইন R1 বাই সাইন I2। এবার তাহলে এটাকে আলাদা করলে কি লিখব? মিউ এয়ার বাই মিউ জি সমান সাইন R1 বাই সাইন I2 হবে। আমরা এয়ারের প্রতিসরাঙ্ক কত জানি? 1। মিউ জিটা কত? মিউ সমান কী হবে? সাইন R1 বাই সাইন I2। তাহলে মিউ সমান কি লিখব? সাইন I2 বাই সাইন R1। কেউ তো দেখতেই পাচ্ছে না এটা। তাহলে এখানে এই প্রথম সমীকরণে মিউ সমান, মিউটা কার? মিউটা হলো গ্লাসের, কাঁচের প্রতিসরাঙ্ক। আবার উপরে একটা সমীকরণে বের করেছি মিউ সমান কাঁচের প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে সাইন I1 বাই সাইন R1। তাহলে এই দুটো সম্পর্ক থেকে দেখতে পারি মিউ মিউ যদি সমান করে দিই তাহলে সাইন I1 বাই R1, অতএব লিখতে পারি সাইন I1 বাই সাইন R1 সমান সাইন I2 বাই সাইন R2 I1 R1। তাহলে সাইন I2 বাই সাইন R1। তো নিচের দুটো কেটে গেল সেম জিনিস, তাহলে সাইন I1 ইকুয়ালস টু সাইন I2, অতএব I1 ইকুয়ালস টু I2। এর থেকে বলতে পারি যে আপতন কোণ সমান নির্গমন কোণ। আপতন কোণ সমান নির্গমন কোণ। আপতন কোণ নির্গমন কোণ সমান মানে রশ্মির চ্যুতি হয়নি। কেন? ডেল্টা সমান আপতন কোণ আর নির্গমন কোণের বিয়োগফল। ধরো I1 মাইনাস R1 বা R1 মাইনাস I1, তো তাদের বিয়োগফলই হলো চ্যুতিকোণ। এখানে বিয়োগফল কত হচ্ছে? 0, তার মানে চ্যুতিকোণ কত? 0, তার মানে রশ্মি দুটো কত? সমান্তরাল। তাহলে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি দুটো সমান্তরাল। এখন জ্যামিতিকভাবে প্রমাণ করতে হবে এই ছবিটা থেকে যে তোমার ধরো এই পি কিউ রশ্মি এসছে, এটা আর দিয়ে এস পথে চলে গেছে, আরটিটা হলো পার্শ্বসরণ। এবার এটা একটা নাম দিলাম কিউ ইউ। এখন বলো যে রশ্মিটা যে এসছিল সেই ছবিটাকে আমি এখানে আরেকবার এঁকে নিই, দিলে সুবিধা হবে। তাহলে অরিজিনালি রশ্মিটা যাচ্ছিল এই দিকে, তাহলে সেই রকমভাবে যাবে, সমান্তরাল হবে। তাহলে এটা ছিল, এখান থেকে দেখো যে এটা ছিল পিকিউ রশ্মি, তাহলে এটার নাম দিব পিকিউ রশ্মি। এটা এসেছিলো কিউ থেকে আর, কিউ থেকে আর, আর থেকে এসে চলে গেছিলো, আর থেকে এসে চলে গেল। এবার
পার্শ্ব সরণ এখান থেকে লম্ব টানবো, সেটা নাম দিয়েছিলাম টি, আরটি নাম দিলাম, এটার নাম দিলাম ইউ। কাঁচ ফলকটা টি পরিমাণ বেধযুক্ত, এটা হচ্ছে I1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে I2। এবার এখানে দেখো, এই যে কোণটা ছেড়ে এসছে সেই কোণটার মান কত, এই অংশটার মান কত, এইটার সঙ্গে এই মানে পুরো অভিলম্বের সঙ্গে পিটি রেখাটা বিপ্রতীপ, কোণাকুণি। তো বিপ্রতীপ যদি হয় তাহলে এই অংশটার মান কত, পুরোটা কোণাকুণি মানে I1, একটু অংশ R1 কেটে নিলে কি হবে, I1 মাইনাস R1, এটা হবে। তাহলে আমি সেই ত্রিভুজটাকে যদি আমি ক্রপ করে আনি, টি আর কিউ, তার এই কোণাকুণিটা হচ্ছে I1 মাইনাস R1। তাহলে এখান থেকে সাইন I1 মাইনাস R1 করি যদি, তাহলে সাইনের করলে কী হবে, কোণের সামনেরটা লম্ব মানে লম্ব বাই অতিভুজ মানে আরটি বাই অতিভুজ, এটা যেহেতু লম্ব মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনেরটা অতিভুজ মানে QR। তাহলে আরটি ইকুয়ালস টু QR সাইন I1 মাইনাস R1। আমার দরকার কি ছিল, পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ কোনটাকে ধরেছিলাম, আরটি এ। তাহলে এখানে কি বের করলাম, আরটি। তাহলে মোটামুটি আরটিটা বাম পাশটা ঠিকঠাক হয়ে গেছে, বা ডান পাশের ক্যালকুলেশনটা করতে হবে। এখন কিউআর পেলাম, কিউআরের মান চিত্র থেকে বের করার কোনো উপায় নেই, তাই QUR এই ত্রিভুজের সহযোগিতা নিতে হবে। তাহলে এই ত্রিভুজের সহযোগিতা যদি নাও, QUR এটা হচ্ছে R1। তাহলে এখান থেকে এমন মান ধরবো, আমার মান কার পুট করব, QR এর মান পুট করব। QR এখানে কোনটা, এখানে হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মানটা চাই, কি মানটা আছে এখানে, আছে বলতে কাঁচ ফলকের বেধ, প্রস্থ। প্রস্থ কোনটার সাথে সমান, QU এর সাথে সমান। QUটা কি, এই ত্রিভুজের ভূমি। ভূমি জানা আছে, অতিভুজ চাই, তার মানে সাইন ধরলে হবে না, কস ধরবো। তাহলে কস R1 সমান ভূমি বাই অতিভুজ QU বাই QR। তাহলে QU ইকুয়ালস টু QR কস R1 হলো। এবার একে নিয়ে তার সেখানে QU মানে আচ্ছা QR সমান, তাহলে QR সমান QU বাই কস R1। তাহলে QU এর মান কত, QU এর মান হলো T, তাহলে T বাই কস R1। এবার এই আটটির জায়গায় এই জায়গাটায় মানটা পুট করব। তাহলে পার্শ্ব সরণ আরটি ইকুয়ালস টু QR সাইন I1 মাইনাস R1 মানে T বাই কস R1 সাইন I1 মাইনাস R1। তাহলে T পড়ে থাকলো। এবার সাইন আর I1 মাইনাস R1কে সাইন এ মাইনাস সাইন বির সূত্রে ভেঙে ফেলছি। তাহলে সাইন I1 কস R1 মাইনাস কস I1 সাইন R1 বাই নিচে ছিল কস R1 বসলো। ভাগ করে দিলে কী হবে, টি কস R1 ভাগ হয়ে গেলে সাইন I1 মাইনাস কস I1 সাইন R1 বাই কস R1 মানে ট্যান R1। এখন I1টা আমি জানি, কেন রশ্মি আমি কত কোণে ফেলেছি সেটা আমি নির্ণয় করতে পারবো, চাঁদা ফাঁদা বসিয়ে রশ্মি ফেলতে পারি, পিকিউ রশ্মিটা। কিন্তু R1 কাঁচের ভিতরে কত কোণে গেছে সেটাকে মাপবো কী করে, সেটা মাপার উপায় নেই। তাই সেটাকে ধরে নিয়ে আসতে হবে প্রতিসরণ থেকে। তার মানে প্রথম তলের ক্ষেত্রে
প্রথম তলের ক্ষেত্রে রশ্মি ঢুকেছে এয়ার মিউ গ্লাস সমান কি সাইন I1 বাই সাইন R1। তাহলে মিউ জি বাই মিউ এয়ার, মিউ জি এর মান কত মিউ, মিউ এয়ারের মান কত 1 সমান সাইন I1 বাই সাইন R1। অতএব সাইন R1 চাই, কেন হয় এখানে সাইন R1 হলে তো হবে না, ট্যান R1 চাই। আবার তো সাইনটা বের করি, দিলে ট্যানটা পাবো। তাহলে সাইন I1 বাই মিউ, সাইন R1 পেয়ে গেছি মানে অতএব কস R1 পেতে বাধা নেই। কস R1 সমান √1 মাইনাস সাইন স্কোয়ার R1। তাহলে দাঁড়াবে যা √1 মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ স্কোয়ার। তাহলে হবে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ, শুধু উপরটাই রুট। এটা ছিল গোটাটা, এটা হলো উপরটা। তো এখন অনুপাত করে দিলে সাইন R1 বাই কস R1 যদি করে দিই তাহলে ট্যান R1 পেয়ে যাব। তো দুটাকে অনুপাত করে দিলে এর নিচেও মিউ এর নিচেও মিউ চলে যাবে। তাহলে অতএব ট্যান R1 সমান সাইন R1 বাই কস R1 সমান ভাগ করে দিলে সাইন I1 বাই √, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। এইটা দাঁড়ালো ট্যান R1 এর মান। এবার সেইখানে প্লেস করাবো, এই ট্যান R1 এর মানটা এইখানে প্লেস করাবো। তো এখানে প্লেস করালে কীরকম হবে, টি সাইন I1 মাইনাস কস I1, ট্যান R1 এর জায়গায় সাইন I1 বাই √, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। তাহলে এরও সাইন I1 আছে, এরও সাইন I1 আছে, কমন নাও। তাহলে টি সাইন I1 1 মাইনাস কস I1 বাই √, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। এইটা হলো তোমার পার্শ্ব সরণের রাশিমালা। এইটাকে মুখস্থ রাখতে হবে, দিয়ে তোমাকে বের করতে হবে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে। এখান থেকে ছোটোখাটো প্রমাণও দেয়, যদি আপতন কোণটা প্রায় লম্ব হয়, মানে আপতিত রশ্মিটা যদি প্রায় লম্ব হয়, তাহলে কেসটা কী হবে। সেক্ষেত্রে প্রমাণের কিছু অংশ ছোট হয়ে যাবে। যেরকম আপতন রশ্মিটা যদি প্রায় লম্ব হয়, আপতিত রশ্মিটা, তাহলে আপতন কোণের মানটা কত হবে 0। তাহলে সাইন 0 কী হয়ে যাবে 0, তার মানে এই অংশটা পুরা 0। তাহলে এই অংশটা যদি পুরা 0 হয়ে যায়, যদি পুরো লম্বভাবে পড়ে রশ্মিটা, তাহলে বলবে যে পার্শ্ব সরণের রাশিমালা থেকে বের করো রশ্মি লম্বভাবে পড়লে কি হবে। নোটিশ বোর্ড 1, রশ্মি লম্বভাবে পড়লে I1 ইকুয়ালস টু 0। তাহলে আর টি ইকুয়ালস টু টি ইন্টু সাইন 0 1 মাইনাস কস 0 মিউ স্কোয়ার মাইনাস সাইন 0 ইকুয়ালস টু 0। পার্শ্ব সরণ কত, কোনো সরণ হবে না, সোজা পড়লো, অর্থাৎ সোজা পড়লে সোজা যাবে, কোনো পার্শ্ব সরণ হবে না রশ্মি যদি লম্বভাবে পড়ে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারবো যে যে সোজাভাবে পড়লে কি ঘটনাটা ঘটে না। এবার নোটিশ বোর্ড বলছে যদি প্রায় লম্বভাবে পড়ে তাহলে কিন্তু কেস অন্য হয়ে যাবে। প্রায় লম্বভাবে পড়লে সাইন থিটা নিয়ারলি থিটা হয়ে যাবে, কস থিটা নিয়ারলি 1 হয়ে যাবে। তখন কেসটা কী হবে, তাহলে পার্শ্ব সরণের রাশিমালা কী ছিল, আর টি ইকুয়ালস টু টি সাইন I1 1 মাইনাস কস I1 বাই √, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। এটা ছিল পার্শ্ব সরণের রাশিমালা।
নোটিশ বোর্ড 2। এবার দেখো নোটিশ বোর্ড 2তে বলছে রশ্মি প্রায় লম্বভাবে পড়লে I1 টেন্ডস টু 0। তাহলে কি হবে, সাইন I1 নিয়ারলি I1 কস I1 নিয়ারলি 1। অতএব RT ইকুয়ালস টু টি সাইন I1 মানে এটা হবে I1 1 মাইনাস 1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস I1 এর স্কোয়ার। এটা দাঁড়াবে এবার যে মানটা খুব ক্ষুদ্র, যেহেতু I1টা টেন্ডস টু 0, তার স্কোয়ার I1 ক্ষুদ্র, I1 স্কোয়ার কী হবে, নেগলেক্টেড, উপেক্ষা করা যাবে। তাহলে এই I1 স্কোয়ারটাকে উপেক্ষা করে দাও, তাহলে I1 স্কোয়ারটা উপেক্ষা করে দিলে কী হবে, টি I1 1 মাইনাস 1 বাই রুট ওভার মিউ স্কোয়ার, বাদ দিয়ে দাও থাকে। তাহলে এটা মানে কী হবে 1 বাই মিউ, তাহলে টি I1 1 মাইনাস 1 বাই মিউ। এইটা প্রমাণ করতে আসে প্রায়শই, এটা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, যে প্রায় লম্বা আপাতনের ক্ষেত্রে পার্শ্ব সরণ সমান এটা প্রমাণ করা। এটা অনেক সময় থিটা দিয়ে দেয়, তাহলে টি থিটা হবে ইত্যাদি। এরপরে যেটা আছে খুব মানে বাস্তব ঘটনা একটা, আমরা সবসময় লক্ষ্য করি কিন্তু কখনো ব্যাপারটা ভাবি না, সেটা হলো কি, যে জলের তলা, মানে ধরো পুকুরে জলের তলায় একটা মাছ দেখতে পাচ্ছি, উপর থেকে হাত মারলাম, যেখান থেকে হাত মেরে দেখলাম যে সেখানে মাছটা নাই, যেখানে থাকার কথা সেখানে নাই, অথচ উপর থেকে দেখেছিলাম সেখানে মাছটা ছিল। এবার সেই যে একটু ধোঁয়াশা ব্যাপারটা মনে হয়, বা জল বালতির তলা উপরে উঠে এসছে মনে হয়, ছোটোবেলায় পড়েছি, জলের ডুবন্ত লাঠি বাঁকা মনে হয়, তার মানে মাধ্যম যদি চেঞ্জ হয়, তার আমি যা দেখছি সেটা তার প্রকৃত অবস্থান নয়। মাধ্যম যদি চেঞ্জ হয়, আমি যদি বায়ুতে আছি, আমি বায়ুতে একটা গাছ দেখছি, তাহলে সেটা প্রকৃত অবস্থান দেখছি। আমি বায়ুতে আছি, মাছ আছে জল মাধ্যমে, তাহলে তার প্রকৃত অবস্থান দেখছি না, বা সেও আমার প্রকৃত অবস্থান দেখছে না। তার মানে দুজনের ক্ষেত্রেই সেম, যে আমি তাকে দেখছি সে ভুল দেখছি, সে আমাকে ঠিক দেখছে, এরকম কোনো ব্যাপার নেই। যেই আমাকে দেখুক, দুজনের মধ্যে মিডিয়াম যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু দুজনের অবস্থান চেঞ্জ হবে। তো চেঞ্জ হলে কতটা চেঞ্জ হবে, মানে ধরো আপাত একটা অবস্থান তৈরি হলো, এই আপাত অবস্থানটা কতটা হবে, মানে কতটা আপাতভাবে সরে যাবে। মানে ধরো আমি এটা দেখছি যে মাছটা মনে হয় আমার কাছ থেকে 2 ফুট দূরে আছে, মনে হয়, কিন্তু 2 ফুট দূরে নাই। কোথায় আছে, 2 ফুটের থেকে বেশি দূরে না 2 ফুটের থেকে কম দূরে, বা মাছ আমাকে মনে করছে 2 ফুট দূরে, তো 2 ফুট দূরে না তার থেকে কম বা বেশি, এইগুলোর ব্যাপারটা একটু দু ধরনের রয়েছে। একটা আছে বস্তু ঘন মাধ্যমে, চোখ লঘু মাধ্যমে থাকলে কি ঘটনাটা ঘটবে দেখো। মনে করো এইটা ঘন মাধ্যম, এইটা হচ্ছে লঘু মাধ্যম। বস্তু আছে ঘন মাধ্যমে, চোখ আছে লঘু মাধ্যমে বলেছি। তো বস্তু আছে এখানে মনে করো ঘন মাধ্যমে, চোখ লঘু মাধ্যমে, তাহলে কেসটা কী হবে, ঘন মাধ্যম থেকে রশ্মি গিয়ে যখন লঘু মাধ্যমে প্রবেশ করবে, এইটা হচ্ছে রশ্মি এসে পড়লো, এইটা হলো আপতন কোণ I1, রশ্মি যখন এসে পড়লো তখন এ তো অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকম সরে গেল। তাহলে মনে হলো যেন এই যে ধরো পি বিন্দু থেকে রশ্মি কিউ
পথে গিয়ে দুই মাধ্যমের বৃহত্তলে কিউ বিন্দুতে আপতিত হলো এবং অবিলম্ব থেকে দূরে সরে গিয়ে কিউ আর পথে প্রতিশ্রিত হলো। এখন কিউ আর থেকে যদি লক্ষ্য করা হয় তাহলে রশ্মিটা মনে হবে যেন পি ড্যাশ বিন্দু থেকে আসছে, পি ড্যাশ বিন্দু থেকে আসছে। তো এখানে যদি লক্ষ্য করা হয়, অর্থাৎ যদি লঘু মাধ্যম থেকে যদি লক্ষ্য করা হয়, তাহলে লঘু মাধ্যম থেকে লক্ষ্য করলে দেখা যাবে যে পি ডস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এখন প্রতিসরণ কোণ মনে করলাম R1। এখন তোমাকে প্রমাণ করতে হবে এই যে পি বিন্দুটা ছিল সেটা পর্যন্ত মোট গভীরতা ছিল ধরো এইচ, এই পি ড্যাশ পর্যন্ত গভীরতাটা মনে করো এইচ ড্যাশ, ঠিক আছে? তো এইচ আর এইচ ড্যাশের মধ্যে সম্পর্কটা কি বের করতে হবে তোমাকে। এটা মনে করো দেখো এখানে সমান্তরাল আছে, ধরো এক্স ওয়াই পি পি ড্যাশ আর ধরো টি। তাহলে দেখো পিটি সমান্তরাল এক্স ওয়াই, পিটি সমান্তরাল এক্স ওয়াই, এর এখানে ভেদকটাকে ভেদক দেখো তুমি যাকে ভেদক ধরবে, যদি আমি পিকিউকে ভেদক ধরি, পিকিউকে, তাহলে পিকিউ কোন কোণের সাথে যুক্ত? I1-এর সাথে যুক্ত। তাহলে বস্তু থেকে আসা রশ্মি কী কোণ করেছে? I1। তাহলে বস্তুর কাছের কোণও হবে I1। এরকম করে মনে রেখে দিবে। অর্থাৎ এটা হলো একান্তর কোণ, মানে ওয়াই কিউ পি সমান কিউ পি টি সমান I1 একান্তর। তারপরে হচ্ছে ধরো আমি এই একই রকম পিটি সমান্তরাল এক্স ওয়াই ভেদক আমি যদি ওই পি ড্যাশ কিউ ধরি, তাহলে কিন্তু মানে এই যে রশ্মিটা এটা কোত্থেকে এসছে? প্রতিসরণ কোণের জন্য। তার মানে ওই যে প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে তার কাছের কোণটা হবে এইটা। অর্থাৎ এক্স কিউ আর সমান কিউ পি ড্যাশ টি, এটা হলো R1, এটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ। এখন তোমাকে এই বড় ত্রিভুজটা থেকে একটা ধরতে হবে, পুরো বড় ত্রিভুজটা থেকে, ত্রিভুজ পি টি কিউ, ত্রিভুজ পি টি কিউ থেকে একটা ধরতে হবে। সেটা কি? পুরোটা থেকে সাইন I1 সমান কি লিখব? পি টি কিউ পুরো ত্রিভুজ থেকে সাইন I1 সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা কোণের সামনেরটা লম্ব হয়, কোণের I1-এর সামনেরটা লম্ব মানে কিউটি, অতিভুজ কোণটা পি কিউ। আবার ত্রিভুজ পি ড্যাশ কিউ টি, পি ড্যাশ কিউ টি, সেখান থেকে সাইন R1 সমান কী হবে?
লম্ব বাই অতিভুজ, মানে কিউটি বাই অতিভুজ কোনটা? পি ড্যাশ কিউ। অতএব সাইন i1 বাই সাইন r1 সমান, এর যে কিউটি কিউটি কেটে যাবে, তার মানে পি ড্যাশ কিউ বাই পি কিউ। এখন আমরা সাইন i1 বাই সাইন r1 সমান আমরা কি জানি? রশ্মি যাচ্ছে ঘন থেকে লঘু, তাহলে মিউ ঘন থেকে মিউ লঘু। এবার এটা যদি জল হয়, এটা যদি বায়ু হয়, তাহলে এটা লিখব মিউ ওয়াটার থেকে এয়ার সমান কি লিখব? মিউ এয়ার বাই মিউ ওয়াটার সমান কি লিখব? 1 বাই মিউ। কেননা মিউ ওয়াটারটাকে ধরলাম মিউ ওয়াটার ধরলাম মিউ, আর মিউ এয়ার ধরলাম 1। তাহলে যা দাঁড়াচ্ছে 1 বাই মিউ সমান পি ড্যাশ কিউ বাই পি কিউ। এবার সেই ছবিটা দেখো, পি টি পি ড্যাশ কিউ, এটা ছিল r1, এটা হচ্ছে i1। দেখো স্বাভাবিকভাবে দেখো পি কিউ যতটা মনে হয় পিটি ততটা, যদি কিউটি কাছাকাছি হয়, মানে আরও কাছাকাছি এঁকে দিলে পি কিউ যতটা পিটি ততটা, পি কিউ যতটা পিটি ততটা, যদি কিউ এবং টি কাছাকাছি হয়। কিউ আর টি কাছাকাছি হবে কখন? যদি এই কোণটা কম হয়, মানে এইদিকে যদি হতো তাহলে আপতন কোণটা কম হতো। তাহলে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে, ক্ষুদ্র আপতন কোণের জন্য, অর্থাৎ কিউ ও টি কাছাকাছি হলে পি কিউ নিয়ারলি পিটি, আবার পি ড্যাশ কিউ নিয়ারলি পি ড্যাশ টি। তাহলে আমি সেখানে বসিয়ে দিলে হবে 1 বাই মিউ সমান পি ড্যাশ টি বাই পি টি। এবার পি ড্যাশ টি এর মানটা কত ধরেছি? এইচ ড্যাশ। পি টি এর মান কত ধরেছি? এইচ। তাহলে এটা হবে এইচ ড্যাশ বাই এইচ। তাহলে এইচ ড্যাশ ইকুয়ালস টু এইচ বাই মিউ। তাহলে এটা কি? তাহলে আপাত গভীরতা বা এটা থেকে লিখতে পারি মিউ সমান এইচ বাই এইচ ড্যাশ, এইচ বাই এইচ ড্যাশ, এটা মনে রাখবে। তাহলে আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই প্রতিসরাঙ্ক। তাহলে আপাত গভীরতাটা হচ্ছে পি ড্যাশ টি। তাহলে কতটা সরে গেছে পি থেকে পি ড্যাশ? তাহলে আপাত সরণ, মানে প্রকৃতভাবে নয়, মনে হচ্ছে আপাত সরণ সমান পি ড্যাশ সমান পিটি মাইনাস পি ড্যাশ টি। পিটি হচ্ছে এইচ, পি ড্যাশ টি হচ্ছে এইচ ড্যাশ। এইচ কত থাকলো? এইচ ড্যাশ হচ্ছে এইচ বাই মিউ। এইচ কমন নিলে 1 মাইনাস 1 বাই মিউ। তাহলে দাঁড়ালো মিউ মাইনাস 1 বাই মিউ এইচ। এটা হচ্ছে আপাত সরণের রাশিমালা। এবার তো এটা মনে রাখবে কী করে? তাহলে যদি চোখ লঘু মাধ্যমে থাকে, বস্তু যদি ঘন মাধ্যমে থাকে,
তাহলে মিউ সমান হবে এইচ বাই এইচ ড্যাশ, এইচ বাই এইচ ড্যাশ হবে, মিউ সমান এইচ বাই এইচ ড্যাশ। তো এখন তো আমরা মিউটা কাকে লিখছি? ঘনমাধ্যমের প্রতিসারাঙ্ক। ঘনমাধ্যমের প্রতিসারাঙ্ক বায়ুর একমাত্র 1 হয়, আর যে কোনো ঘনমাধ্যমের প্রতিসারাঙ্ক কী হয়? 1 থেকে বেশি। 1 থেকে যদি বেশি হয় তাহলে মিউ সমান আমি এমন একটা ভগ্নাংশ লিখব, 1 থেকে বেশি মান পেতে গেলে যার লবটা হবে বেশি, হরটা হবে কম। মিউ সমান যদি 1 থেকে বেশি হয় তাহলে আমি এটাকে এমন লিখব যাতে উপরটা বেশি নিচেরটা কম হয়। এবার বস্তু যদি ঘনমাধ্যমে থাকে, মানে জল বালতির তলায় একটা কয়েন পড়েছে, জলের ভিতরে একটা মাছ আছে, বস্তু যদি ঘনমাধ্যমে থাকে, চোখ যদি লঘু মাধ্যমে থাকে, তাহলে কি মনে হয়? নিচেরটা অনেক উপরে উঠে এসছে বলে মনে হয়। তাহলে আপাত বেশি না প্রকৃত বেশি? উঠে এসছে মানে কি আপাতটা কম, প্রকৃতটা বেশি। তাহলে মিউ সমান কী হওয়া উচিত? বেশি বাই কম। তাহলে প্রকৃতটা কি? বেশি, তাই বেশি উপরে বসবে। আপাতটা কি? কম, তাহলে কম নিচে বসবে। তাহলে মিউ সমান হবে কি? বেশি বাই কম। বেশি বাই কম মানে প্রকৃত বাই আপাত। কিন্তু যদি উল্টা কেসটা ঘটে যায়, সবসময় মিউ সমান বেশি বাই কম, সবসময় মিউ সমান, ধরো বস্তু এখানে আছে, তো এই যে বস্তুটা আছে, উল্টা কেসটা যদি রিভার্স কেসটা হয়, তাহলে বস্তু থেকে এখানে রশ্মি আসবে, এলো, এটা অভিলম্ব, তার প্রকৃত পথ ছেড়ে অভিলম্বের দিকে বাঁকবে। কেন? বস্তু আছে লঘুতে আর চোখ আছে ঘনতে। তাহলে এই দিকে বাঁকলো, তাহলে চোখ তো আলোক রশ্মির এই বক্রপথ অনুসরণ করতে পারবে না, চোখ কী হবে? আলোক রশ্মির এই বক্রপথ অনুসরণ করতে পারবে না। তাহলে কী হবে? রশ্মিটাকে সোজা উপরের দিকে দেখবে। তাহলে আপাত গভীরতা, আপাত অবস্থান, সেটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? এক্ষেত্রে আপাত অবস্থানটা বেড়ে যাচ্ছে। আপাত অবস্থান যদি বেড়ে যায় তাহলে মিউ সমান কী জানি? বেশি বাই কম। তাহলে এর পুরোটা কী হবে? এইচ ড্যাশ। আপাতটা কি? প্রকৃতটা কি? এইচ। মিউ সমান তো বেশি বাই কম, তাহলে এক্ষেত্রে কী হবে? মিউ সমান এইচ ড্যাশ বাই এইচ। এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। বুঝা গেল? তো এইরকমভাবে মনে রাখবে। আর সেকেন্ড কেসটা নিজে করবে। এরপর আছে কি যে দর্পণ। দেখবে তুমি ঘরের আয়নার যে বেত, আয়না মনে হচ্ছে অনেকটা পুরু, সাইডে গিয়ে দেখলে, কিন্তু সামনে থেকে যখন দেখবে তো মনে হচ্ছে আয়নার কাঁচটা অনেক পাতলা। তো আয়নার কাঁচের বেতটা কত মনে হয়? এটা একটু শর্ট কোশ্চেনের জন্য মনে রেখে দেবে যে তার আপাত বেত সবসময় 2/3 অপ্রকৃত বেত, এইটা হয়। আপাতটা প্রকৃত বেদে 2/3 ভাগ মনে হয়, মানে অনেকটা পাতলা বলে মনে হয় প্রতিসরণের জন্য। এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এইটা প্রায়শই আসে। বলছে একটা বিকারে মনে করো যে প্রথমে একটা আলাদা তরল আছে,
প্রথমে একটা তরল আছে যার প্রতিসারাঙ্ক মনে করো μ1, এর গভীরতা, কত গভীরতা তরল ঢালা আছে D1। তারপরে আবার একটা তরল ঢালা হয়েছে যার গভীরতা D2, তার প্রতিসারাঙ্ক μ2। দুটো আলাদা তরল। তো এইখানে যদি একটা বস্তু থাকে তার কি অবস্থা হবে? পরপর মনে করো নিচে যেটা আছে মানে নিশ্চয়ই সেটা কি হবে, অনেকটা ঘন, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে কি পাতলা। তখন কি হবে যে এটা থেকে ধরো রশ্মি এসে পড়লো, এইটা মনে করো বিভেদ তল, তারপরে যখন উপরে যাবে অভিলম্ব থেকে দূরে সরবে, এখানে যখন যাবে আরও দূরে সরবে। মানে প্রথমটার ক্ষেত্রে রশ্মি মনে হবে যেন এখান থেকে আসছে, দ্বিতীয়টার ক্ষেত্রে মনে করবে রশ্মি এখান থেকে আসছে। তাহলে দেখো এটা হলো প্রথম, তাহলে এটা হলো বস্তু, এটা হলো ফার্স্ট ইমেজ, এটা হলো সেকেন্ড ইমেজ। চোখ রাখা হয়েছে কিন্তু এখানে। চোখ রাখা হয়েছে এখানে। তাহলে দেখো প্রথম কেসটাই কি হবে, আমরা এই যে প্রথম অংশটায় যখন প্রথম বিভেদ তলের কেসটা যদি আমি ধরি, রশ্মি আসছে কোথায়, 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যম, তারপরে লাস্টে এয়ার। তাহলে 1 থেকে 2 আসছে মানে মিউটাই কি লিখব, 1 μ2 সমান 1 μ2 সমান কি লিখব, sin I1 বাই sin R1। এইটা মনে করো I1, এইটা হচ্ছে R1। এটাকে আলাদা করে দাও, μ2 বাই μ1 সমান sin I1 বাই sin R1 হবে তো। তো এক্ষেত্রে তুমি এই ত্রিভুজটাকে ধরে নাও,